আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলা অন টিভির প্রাইম টাইম নিউজে। সাথে আছি আমি নিয়ামতুল্লাহ সিরাজি। শুরুতেই জানাবো এসএনএস হোমলোন সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রে খাবারে ৩৩% মূল্য বৃদ্ধি। ৫০ বছরের ইতিহাসে রেকর্ড ভেঙে নাভিশ্বাস আমেরিকানদের। বদলে যাচ্ছে কেনাকাটার ধরন। রয়টার্সের অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ। শিশু সুরক্ষার ৪.৫ লাখ ডাটা দিয়ে অভিবাসীদের ধরছে মার্কিন আইস। যুক্তরাষ্ট্রে আশঙ্কাজনক হারে বাড়ছে মসজিদে হামলা ও সহিংস হুমকি। ১ বছরে মুসলিম বিদ্বেষী ঘটনা বেড়েছে ১৮৩%। এবং চীনা কানেকশনে যুক্তরাষ্ট্রে ব্যবসা হারানোর ঝুঁকিতে মার্সিডিজ বেঞ্জ। মার্কিন সিনেটের বিতর্কিত খসড়া বিল অনুমোদন নিয়ে তোলপাড়। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। মূল্যস্ফীতির চাপে শুধু আমেরিকার অর্থনীতিই নয়, বদলে যাচ্ছে কোটি মানুষের দৈনন্দিন জীবনও। বাজারে গিয়ে এখন প্রতিটি পণ্য হাতে নেওয়ার আগে দাম মিলিয়ে দেখছেন ক্রেতারা। কেউ কুপন খুঁজছেন, কেউ ব্র্যান্ড বদলাচ্ছেন, আবার কেউ প্রয়োজনের তালিকায় ছোট করছেন। কেন এই পরিবর্তন? আর বিশেষজ্ঞরা ভবিষ্যৎ নিয়ে কী সতর্কবার্তা দিচ্ছেন? দেখুন বিস্তারিত প্রতিবেদনে। স্বপ্নের দেশ আমেরিকায় গিয়ে সাধারণ মানুষ এখন গাড়ির কিস্তি বা বাড়ির ভাড়া নিয়ে যতটা না দুশ্চিন্তায় আছেন, তার চেয়েও বেশি ভয় পাচ্ছেন এক সপ্তাহের গ্রোসারি বা বাজার করতে গিয়ে। সুপারমার্কেটের চোখ ধাঁধানো র্যাকগুলো ঠিকই আছে, কিন্তু সেখানে থাকা খাবারের গায়ে যে প্রাইস ট্যাগ ঝুলছে তা দেখে পকেটে রীতিমতো ছ্যাঁকা খাচ্ছেন আমেরিকানরা। এ যেন এক নীরব মহামারী। সরকারি তথ্য বলছে, গত ৭ বছরে যুক্তরাষ্ট্রে খাবারের দাম বেড়েছে গড়ে ৩৩%। গত ৫০ বছরের ইতিহাসে খাদ্যপণ্যের বাজারে এত বড় চড়া দামের ধাক্কা আর কখনো আসেনি। মহামারী শেষ হলেও বাজারের আগুন নেভেনি। শুধু গরুর মাংসের কথাই ধরুন, ২০১৯ সালের তুলনায় এর দাম বেড়েছে প্রায় ৭৯%। যে মাংস ছিল আমেরিকানদের নিত্যদিনের খাদ্য, তা এখন রেকর্ড $৬০ বিক্রি হচ্ছে। তবে কেন এই অভাবনীয় সংকট? এর নেপথ্যে রয়েছে একের পর এক বড় ধাক্কা। বিশ্বজুড়ে জ্বালানি আর পরিবহন খরচ বৃদ্ধি, আমেরিকার খামারগুলোতে খরা ও গবাদি পশুর রোগ এবং ইউক্রেন যুদ্ধের কারণে খাদ্যশস্যের সাপ্লাই চেইনে ধস। সব মিলিয়ে উৎপাদন থেকে শুরু করে আপনার থলি পর্যন্ত পৌঁছতে প্রতিটি ধাপে বেড়েছে খরচ। আর্থিক বিশ্লেষকরা তো স্পষ্ট বলেই দিয়েছেন, পুরনো সস্তা দিন আর ফিরবে না। এই আকাশ ছোঁয়া দামই এখন তাদের নতুন বাস্তবতা। আর এই বাস্তবতার কাছে হার মেনে আমেরিকানরা এখন নিজেদের কেনাকাটার ধরনই বদলে ফেলছেন। এমনকি উচ্চবিত্তরাও এখন হিসেব করে বাজার করছেন। প্রিয় দামি ব্র্যান্ড ছেড়ে মানুষ এখন ঝুঁকছেন সস্তা লোকাল ব্র্যান্ডের দিকে। এক স্টোর থেকে অন্য স্টোরে ছুটছেন কুপন আর অফারের খোঁজে, আর কাটছাট করছেন অপ্রয়োজনীয় সব পছন্দের খাবারে। যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতি নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। রয়টার্সের এক অনুসন্ধানী রিপোর্টে অভিযোগ করা হয়েছে, শিশুদের সুরক্ষার জন্য সংগ্রহ করা তথ্য ব্যবহার করে অভিভাবক এবং স্পন্সরদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে আইস। যদিও সরকারের দাবি এসব ব্যবস্থা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নেওয়া হয়েছে। এই নীতিকে ঘিরে মানবাধিকার ও আইনি মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। এ নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতির কঠোরতার মধ্যে এবার শিশুদের তথ্য ব্যবহার করে অভিভাবক ও স্পন্সরদের গ্রেফতারের অভিযোগ উঠেছে। রয়টার্সের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অফিস অফ রেফিউজি রিসেটেলমেন্ট বা ORR এর দেয়া তথ্যের ভিত্তিতে ১২,০০০-এর বেশি মানুষকে গ্রেফতার করেছে মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ। প্রতিবেদন অনুযায়ী ২০২৫ সালের জানুয়ারি থেকে ORR অভিবাসী শিশু, তাদের স্পন্সর এবং পরিবারের সদস্যদের বিষয়ে আইস এর সঙ্গে ৪,৬০,০০০-এর বেশি তথ্য বা লিড শেয়ার করেছে। এর ফলে অনেক পরিবারই গ্রেফতার ও বহিষ্কারের ঝুঁকিতে পড়েছে বলে অভিযোগ অভিবাসন অধিকার কর্মীদের। ২৪ বছর বয়সী অরোরার ঘটনাটিও এর একটি উদাহরণ। তার ৬ বছর বয়সী মেয়ে একা যুক্তরাষ্ট্রের সীমান্তে পৌঁছানোর পর ৬ মাসেরও বেশি সময় একটি শিশু আশ্রয় কেন্দ্রে ছিল। দীর্ঘ প্রক্রিয়ার পর মার্চের শেষ দিকে মা মেয়ের পুনর্মিলন হয়, কিন্তু কয়েকদিন পরই দুজনকে আইস আটক করে টেক্সাসের একটি ফ্যামিলি ডিটেনশন সেন্টারে পাঠায়। ৩ সপ্তাহ পর মুক্তি পেলেও অরোরার পায়ে অ্যাঙ্কেল মনিটর পরানো হয়।
আরেক ঘটনায় মার্লেনি নামের এক নারী তার ছেলেকে শিশু আশ্রয় কেন্দ্র থেকে ছাড়িয়ে আনতে নিজের ও সঙ্গীর আঙ্গুলের ছাপসহ বিভিন্ন তথ্য দেন। ছেলেকে মুক্তির 2 মাস পর কাজের পথে আইস তাদের দুজনকে অস্ত্রের মুখে আটক করে বলে অভিযোগ। এরপর 18 বছর বয়সী ছেলে তার 6 বছরের ছোট ভাইয়ের দেখভাল করছে। ORR বলছে, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে স্পন্সরদের যাচাই আরও কঠোর করা হয়েছে। তবে সমালোচকদের অভিযোগ, শিশু সুরক্ষা ব্যবস্থাকে এখনও অভিবাসন এনফোর্সমেন্ট এর হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই নীতি নিয়ে মানবাধিকার ও আইনি মহলে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রে মুসলিম উপাসনালয়গুলোকে ঘিরে বাড়ছে হামলা, হুমকি ও হয়রানির ঘটনা। CAIR এর তথ্য বলছে, চলতি বছরের মে থেকে জুলাই পর্যন্ত 3 মাসে এমন 17টি ঘটনা নথিভুক্ত হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় 183% বেশি। মসজিদে হামলা থেকে শুরু করে অগ্নিসংযোগ ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় উদ্বেগ বাড়ছে মুসলিম কমিউনিটিতে। কেন বাড়ছে এই ইসলামোফোবিয়া? বিস্তারিত থাকছে রিপোর্টে। যুক্তরাষ্ট্রে মুসলিম উপাসনালয়কে লক্ষ্য করে হামলা, হুমকি ও হয়রানির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। মুসলিম নাগরিক অধিকার সংগঠন কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস বা CAIR এর এক প্রতিবেদনে উঠে এসেছে এমন উদ্বেগজনক তথ্য। সংগঠনটি জানিয়েছে, চলতি বছরের মে, জুন ও জুলাই মাসে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিভিন্ন ইসলামিক উপাসনালয়কে লক্ষ্য করে 17টি ঘটনার তথ্য তারা নথিভুক্ত করেছে। গত বছরের একই সময়ে এমন ঘটনা ছিল মাত্র 6টি, অর্থাৎ 1 বছরের ব্যবধানে ইসলামিক উপাসনালয়কে লক্ষ্য করে ঘটনার সংখ্যা বেড়েছে 183%। CAIR এর তথ্য অনুযায়ী এসব ঘটনার মধ্যে রয়েছে মসজিদে সন্ত্রাসী হামলা, সহিংসতার হুমকি, অগ্নিসংযোগ, ভয়ভীতি প্রদর্শন এবং ধর্মীয় বিদ্বেষের কারণে ইসলামিক উপাসনালয় নির্মাণ বা পরিচালনার বিরোধিতা। সংগঠনটির গবেষণা ও অ্যাডভোকেসি পরিচালক কোরি সেলার বলেছেন, যুক্তরাষ্ট্রে ইসলামফোবিয়া এখনও অনেক ক্ষেত্রে ঘৃণার গ্রহণযোগ্য রূপ হিসেবে দেখা হচ্ছে। তার মতে, ধর্মীয় উপাসনালয়কে রাজনৈতিক বিদ্বেষ ও সহিংসতার লক্ষ্যবস্তুতে পরিণত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। CAIR বিশেষভাবে মে মাসে সান্দিয়াগোর ইসলামিক সেন্টার এ হামলার ঘটনাটি উল্লেখ করেছে। সংগঠনটির দাবি, ওই হামলায় শিশুদের রক্ষা করতে গিয়ে 3 ব্যক্তি প্রাণ হারান। এদিকে নিউ জার্সির 4টি মসজিদ থেকেও হুমকিমূলক ফোন কল, বিদ্বেষপূর্ণ চিঠি ও শারীরিক ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ পাওয়া গেছে। আইনশৃঙ্খলা বাহিনী আরও 6টি মসজিদে একই ধরনের হয়রানির খবর CAIR-কে জানিয়েছে। CAIR জানিয়েছে, 2025 সালে যুক্তরাষ্ট্রে মসজিদ, ইসলামিক কমিউনিটি সেন্টার সহ মুসলিম উপাসনালয়কে লক্ষ্য করে মোট 33টি ঘটনার তথ্য নথিভুক্ত করা হয়েছিল। পরিস্থিতি মোকাবেলায় মুসলিম কমিউনিটির নেতাদের সতর্ক থাকার পাশাপাশি মসজিদ ও কমিউনিটি নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছে সংগঠনটি। যুক্তরাষ্ট্রের বাজারে অনিশ্চয়তার মুখে পড়েছে জার্মান বিলাসবহুল গাড়ি নির্মাতা মার্সিডিজ বেঞ্জ। মার্কিন সিনেটের বাণিজ্য কমিটি এমন একটি বিল অনুমোদন করেছে, যা আইনে পরিণত হলে চীনা প্রতিষ্ঠানের 15% বেশি মালিকানা থাকা কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রে কানেক্টেড বা ইন্টারনেট সংযুক্ত গাড়ি বিক্রি করতে পারবে না। এই বিলের আওতায় পড়তে পারে মার্সিডিজ বেঞ্জও, কারণ কোম্পানিটির প্রায় 20% শেয়ার 2 চীনা বিনিয়োগকারীর হাতে রয়েছে। বিলের সমর্থকদের দাবি, কানেক্টেড গাড়ির মাধ্যমে মার্কিন নাগরিকদের তথ্য সংগ্রহ করে চীনা সরকারের কাছে পাঠানোর ঝুঁকি রয়েছে। তাই জাতীয় নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ জরুরি। তবে বিলটি নিয়ে সিনেটেই মতবিরোধ দেখা দিয়েছে। সিনেটর টেড ক্রুজ সতর্ক করে বলেছেন, বর্তমান অবস্থায় আইনটি পাশ হলে মার্সিডিজ বেঞ্জ কার্যত মার্কিন বাজার থেকে ছিটকে যেতে পারে। অন্যদিকে জেনারেল মোটরস অভিযোগ অস্বীকার করে বলছে, তারা কেবল যুক্তরাষ্ট্রের উৎপাদন এবং প্রতিযোগিতা শক্তিশালী করার নীতিকেই সমর্থন করছে। মার্সিডিজ বেঞ্জ জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রে তাদের কার্যক্রম অব্যাহত রাখতে চায় এবং জাতীয় নিরাপত্তা রক্ষার পাশাপাশি এমন সমাধান প্রত্যাশা করে যাতে তাদের ব্যবসা, কর্মী, ডিলার ও গ্রাহকদের স্বার্থ ক্ষতিগ্রস্ত না হয়। তবে বিলটি এখনও আইনে পরিণত হয়নি। কার্যকর হতে হলে কংগ্রেসের উভয় কক্ষের অনুমোদন এবং প্রেসিডেন্টের স্বাক্ষর প্রয়োজন। যুক্তরাষ্ট্রের টেক্সাসের লাবক শহরের একটি ওয়ালমার্ট স্টোরে ক্রেডিট কার্ড স্ক্যামিং চক্রের বড় ধরনের জালিয়াতির ঘটনা সামনে এসেছে। পুলিশ জানিয়েছে, দক্ষিণ লাবকের ওয়ালমার্ট নেইবারহুড মার্কেটে গোপনে স্ক্যামিং ডিভাইস বসিয়ে
বহু গ্রাহকের ব্যাংক কার্ডের তথ্য চুরি করা হয়েছে। তদন্তকারীরা বলছেন এই ঘটনার সঙ্গে একটি বৃহত্তর রোমানিয়ান অপরাধী চক্রের যোগসূত্র রয়েছে। তদন্তে ২০ বছর বয়সী ফ্রান্সিসকো মাতেই এবং ২২ বছর বয়সী ইউসিফ রবার্টো কুরিয়াকে শনাক্ত করা হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায় একজন ক্যাশ রেজিস্টারে কাগজের তোয়ালের রোলের আড়ালে স্কিমিং ডিভাইস লুকিয়ে রাখছেন, আর অন্যজন পানি ও চুইংগাম কিনে কর্মীদের দৃষ্টি অন্যদিকে সরিয়ে রাখছেন। পুলিশের দাবি, ওই ডিভাইসের মাধ্যমে প্রায় ১৫০টি ক্রেডিট ও ডেবিট কার্ডের তথ্য সংগ্রহ করা হয়েছে, যা ব্যবহার করে আর্থিক জালিয়াতির আশঙ্কা রয়েছে। মামলাটি লবক কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ে পাঠানো হয়েছে। অভিযুক্ত দুজনের বিরুদ্ধে ক্রেডিট কার্ড জালিয়াতি, পরিচয় চুরি এবং অবৈধভাবে ইলেকট্রনিক তথ্য সংগ্রহের একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে। তারা বেক্সার কাউন্টিতে গ্রেপ্তার হওয়ার পর বর্তমানে লবক কাউন্টি ডিটেনশন সেন্টারে আটক রয়েছেন। পুলিশ জানিয়েছে চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বিশ্বখ্যাত কোমল পানীয় কোকা-কলা, পেপসি কিংবা রেড বুল হাত দিয়ে ধরার পর এবার হয়তো আপনার চোখ আটকে যাবে নতুন এক কিউআর কোডে। বহুজাতিক পানীয় প্রস্তুতকারক কোম্পানিগুলো তাদের বোতল ও ক্যানের প্যাকেজিংয়ে যুক্ত করেছে এই প্রযুক্তি। কিন্তু হঠাৎ কেন ক্যানের উপরে কিউআর কোড? কিসের এই রহস্য? বিস্তারিত থাকছে রিপোর্টে। কোল্ড ড্রিঙ্কসের ক্যান বা বোতল খুলে চুমুক দেওয়ার দিন কি এবার শেষ? গলার তৃষ্ণা মেটাতে গিয়ে আপনি আসলে শরীরে কি ঢালছেন তা নিয়ে কখনো ভেবে দেখেছেন? এতদিন লেবেলের পেছনের ছোট ছোট অক্ষরে অদৃশ্য থাকা সেই গোপন তথ্যগুলোই এবার উঠে আসছে আপনার ফোনের স্ক্রিনে। আমেরিকার বেভারেজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিশ্বমানের সব পানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান এখন হাত মিলিয়েছে এক নতুন লড়াইয়ে। কোকা-কলা, পেপসিকো, কেউরিক ডক্টর পেপার, রেড বুল, সেলসিয়াস থেকে শুরু করে মনস্টার এনার্জির মতো টেক্কা দেওয়া ব্র্যান্ডগুলো তাদের ক্যান আর বোতলে যুক্ত করছে রহস্যময় কিউআর কোড। এই কোডটি স্ক্যান করলেই সোজা চলে যাবেন গুড টু নো ওয়েবসাইটে। বোতলের গায়ে থাকা সাধারণ পুষ্টি তালিকার বাইরে গিয়ে এখানে প্রায় ১৪০টিরও বেশি উপাদানের আদ্যপান্ত জানতে পারবে সাধারণ মানুষ। কোন রাসায়নিকে বা কেমিক্যালে উৎপাদন, কেন ব্যবহার করা হয়েছে, ড্রিঙ্কসে তার কাজ কি, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আমেরিকার FDA কিংবা হেলথ কানাডার মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর একে কতটুকু নিরাপদ মনে করে তার সব বিবরণ থাকবে আঙ্গুলের এক ছোঁয়ায়। হঠাৎ ব্র্যান্ডগুলোর মধ্যে কেন এই সততার জোয়ার? যুক্তরাষ্ট্রের মেক আমেরিকা হেলদি এগেইন নীতি ও স্বাস্থ্য বিভাগের কঠোর নজরদারির ফলেই এই পরিবর্তন। ফাস্টফুড থেকে শুরু করে প্রক্রিয়াজাত পানীয়তে অতিরিক্ত সুগার বা ক্ষতিকর উপাদান কমাতে বাধ্য করা হচ্ছে কোম্পানিগুলোকে। ইতিমধ্যেই শুরু হওয়া এই প্রকল্প ২০২৭ সালের মধ্যে পৃথিবীর প্রতিটি ক্যান ও বোতলে বাধ্যতামূলক রূপ নেবে। শুধু বোতলের গায়ে নয়, স্টেক অ্যান্ড শেকের মতো আন্তর্জাতিক রেস্তোরাঁগুলো নিজেদের সোডা ফাউন্টেন মেশিনেও ডিজিটাল লক হিসেবে বসাচ্ছে এই কিউআর কোড। ফোন দিয়ে স্ক্যান না করা পর্যন্ত মিলবে না পানীয়। পানীয়ের ভিতরের অদৃশ্য উপাদানগুলোকে প্রকাশ্যে এনে ব্র্যান্ডগুলোর এই ডিজিটাল কৌশল ভোক্তা অধিকার এবং স্বাস্থ্য সুরক্ষায় নতুন এক অধ্যায়ের সূচনা করছে। মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে কোটি কোটি ডলারের অদাবিকৃত অর্থ এখনও মালিকের অপেক্ষায়। পুরনো ব্যাংক অ্যাকাউন্ট, বিমার টাকা, নগদায়ন না করা চেক কিংবা নিষ্ক্রিয় স্টকের অর্থ থাকতে পারে আপনার নামেও। অনলাইনে নাম ও ঠিকানা মিলিয়ে সহজেই খুঁজে দেখা যায় এসব সম্পদ। এমনকি কারো নামে গড়ে হাজার হাজার ডলার পাওনাও থাকতে পারে। কিভাবে নিজের টাকা খুঁজে পাবেন? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রে আপনার নামে টাকা পড়ে আছে, অথচ আপনি হয়তো জানেনই না। দেশটির 50টি অঙ্গরাজ্যে কোটি কোটি ডলারের অদাবিকৃত অর্থ এখনও মালিকের অপেক্ষায় রয়েছে। পুরনো ব্যাংক অ্যাকাউন্ট, নগদায়ন না করা চেক, বিমার অর্থ, নিষ্ক্রিয় স্টক, এমনকি সেফ ডিপোজিট বক্সে থাকা মূল্যবান জিনিসও থাকতে পারে এই তালিকায়। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পাওনা অর্থ মালিকের কাছে পৌঁছে দিতে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আইনত বাধ্য। কিন্তু দীর্ঘদিন চেষ্টা করেও মালিকের সন্ধান না পেলে সেই অর্থ রাজ্যের আনক্লেমড প্রপার্টি প্রোগ্রাম এর কাছে হস্তান্তর করা হয়। তবে এতে অর্থের মালিকানা রাজ্যের হয়ে যায় না। প্রকৃত মালিক চাইলে পরবর্তীতে আবেদন করে নিজের অর্থ ফেরত নিতে পারেন। এজন্য রয়েছে মিসিং মানি নামের একটি বিনামূল্যের অনলাইন প্ল্যাটফর্ম। সেখানে নিজের নাম লিখে সার্চ করলেই দেখা যাবে আপনার নামে কোনো অদাবিকৃত অর্থ রয়েছে কি না।
একই নামে একাধিক মানুষের তথ্য আসতে পারে, তাই ঠিকানা ও অন্যান্য তথ্য মিলিয়ে নিজের দাবিটি শনাক্ত করতে হবে। এরপর ক্লেম অপশনে গিয়ে আবেদন করলেই শুরু হবে অর্থ ফেরত পাওয়ার প্রক্রিয়া। মিসিং মানি এর তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রতি 7 জনের একজনের অদা বিকৃত সম্পদ থাকতে পারে, আর গড়ে একজন ব্যক্তি প্রায় $2080 পর্যন্ত ফেরত পেতে পারেন। লুইজিয়ানা সম্প্রতি $70.9 মিলিয়ন ফেরত দিয়েছে। ওহাইওতে এখনও পড়ে আছে প্রায় $4.8 বিলিয়ন। তবে দীর্ঘদিন দাবি না করা কিছু সম্পদ নিলামেও বিক্রি হতে পারে, তাই আপনার নামেও এমন কোনো অর্থ পড়ে আছে কিনা তা এখনই যাচাই করে দেখা হতে পারে দারুণ এক সুযোগ। ডোরড্যাশে খাবার অর্ডার করলে এবার বদলে যেতে পারে আপনার খরচ। নতুন ফি কাঠামোয় অর্ডারের দূরত্ব এবং আকারের উপরে নির্ভর করবে সার্ভিস চার্জ। 10 মাইলের বেশি দূরের অর্ডারে কিছু ক্ষেত্রে যোগ হতে পারে লং ডিস্টেন্স ফি। তবে কাছের রেস্টুরেন্ট থেকে অর্ডারে খরচ কমার সম্ভাবনাও রয়েছে। নতুন এই পরিবর্তনে কার কতটা লাভ বা ক্ষতি হবে, বিস্তারিত থাকছে রিপোর্টে। আপনি কি ডোরড্যাশে খাবার অর্ডার করেন? তাহলে আপনার জন্য গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন আসছে। জনপ্রিয় এই ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম বদলে দিচ্ছে গ্রাহকদের কাছ থেকে নেওয়া ডেলিভারি ও সার্ভিস ফি এর কাঠামো। নতুন নিয়মে খাবার কত দূর থেকে আসছে এবং সেই অর্ডার পৌঁছে দিতে ডেলিভারি কর্মীর কতটা সময় ও পরিশ্রম লাগছে, এসব বিষয়ের ওপর নির্ভর করবে আপনার ফি। ডোরড্যাশ জানিয়েছে ডেলিভারি ফি নির্দিষ্ট থাকবে এবং একটি রেস্টুরেন্ট বা ব্যবসা প্রতিষ্ঠান ভেদে ভিন্ন হতে পারে। অন্যদিকে সার্ভিস ফি পরিবর্তিত হবে অর্ডারের দূরত্ব ও আকার অনুযায়ী। অর্থাৎ কাছের কোনো রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করলে আপনার খরচ কমতে পারে, আবার দূরের কোনো রেস্টুরেন্ট থেকে অর্ডার করলে গুনতে হতে পারে বেশি ফি। এমনকি 10 মাইলের বেশি দূরত্ব থেকে খাবার অর্ডার করলে কিছু ক্ষেত্রে যোগ হতে পারে লং ডিস্টেন্স ফি। তবে অতিরিক্ত খরচ যেন গ্রাহকদের জন্য অপ্রত্যাশিত না হয়, সেজন্য অ্যাপে নতুন একটি ট্যাব যুক্ত করেছে ডোরড্যাশ। দূরের কোনো রেস্টুরেন্ট থেকে অর্ডার করার সময় সম্ভাব্য অতিরিক্ত ফি সম্পর্কে আগেই সতর্ক করা হবে গ্রাহককে। এছাড়া অর্ডার দেওয়ার সময় মোট খাবারের দাম, ডেলিভারি ও সার্ভিস ফি এবং ডিসকাউন্ট সবকিছুর আলাদা হিসাব দেখানোর ব্যবস্থাও চালু করা হচ্ছে। ফলে অর্ডার নিশ্চিত করার আগেই গ্রাহক জানতে পারবেন তাকে মোট কত টাকা দিতে হবে। ডোরড্যাশ এর দাবি, সাম্প্রতিক 70% বেশি অর্ডার বিশ্লেষণ করে দেখা গেছে নতুন কাঠামো চালু হলে অধিকাংশ গ্রাহক একই বা কম খরচে খাবার পেতেন। যেসব অর্ডারে খরচ কমতো সেখানে গড়ে প্রতি অর্ডারে 78 সেন্ট সাশ্রয় হতে পারত। তবে নতুন নিয়ম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনাও শুরু হয়েছে। অনেক গ্রাহকের আশঙ্কা, দূরের রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করলে নতুন ফি কাঠামোর কারণে মোট খরচ বেড়ে যেতে পারে। নতুন ফি কাঠামো নির্বাচিত কিছু শহরে চালু হচ্ছে, তবে নিউ ইয়র্ক সিটি, ক্যালিফোর্নিয়া, শিকাগো, কলোরাডো, ওয়াশিংটন ডিসি, ম্যাসাচুসেটস, মিনেসোটা, পুয়ের্তো রিকো ও সিয়াটলে এটি পরবর্তী সময়ে কার্যকর হবে। নিজের শহরে আজ পরবাসী কোটিপতিদের কর গুনছেন নিউ ইয়র্কের সাধারণ নাগরিকরা। $50 কোটি রাজস্ব সংগ্রহের লোভে সরকারের ভুল তালিকার বলি শত শত নিম্ন মধ্যবিত্ত পরিবার। 30 বছর ধরে নিজের ফ্ল্যাটে থাকা প্রবীণ নাগরিকও বাদ পড়েননি এই হয়রানি থেকে। প্রশাসনিক ভুলে কপালে চিন্তার ভাঁজ ম্যানহাটন থেকে স্ট্যাটেন আইল্যান্ডের গৃহমালিকদের। সাধারণ মানুষের কাঁধে এ যেন এক অন্যায় রাজকীয় বোঝা। এই আমলাতান্ত্রিক হয়রানি আর শহর জুড়ে তৈরি হওয়া আতঙ্কের খবর, বিস্তারিত জানুন রিপোর্টে। নিউ ইয়র্ক নগরীতে শুরু হয়েছে এক বিতর্কিত প্রপার্টি ট্যাক্স বা আবাসন করের তোড়জোড়। শহরের মূল বাসিন্দাদের বাদ দিয়ে যারা বাইরে থেকে সেই নিউ ইয়র্কে বাড়ি কিনে রাখেন তাদের উপরে পিয়েজা তেরে নামক বাড়তি সারচার্জ চাপানোর সিদ্ধান্ত নিয়েছে নগর প্রশাসন। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ভিন্ন ছবি। অসাবধানতাবশত এই তালিকায় যুক্ত হয়ে গেছে হাজারো স্থায়ী এবং নিম্ন মধ্যবিত্ত বাসিন্দাদের নাম। মেয়রের নতুন এই রাজস্ব নীতি থেকে প্রায় $50 কোটি আয়ের আশা করছে নগর কর্তৃপক্ষ। কিন্তু তালিকা প্রকাশের পরপরই শহর জুড়ে শুরু হয়েছে চরম বিভ্রান্তি। 81 বছর বয়সী ইউজিন ডুলি, যিনি গত 30 বছর ধরে ম্যানহাটনে নিজের ফ্ল্যাটেই বসবাস করছেন, হাতে পেয়েছেন বিশাল অঙ্কের করের নোটিশ। আগামী 21 আগস্টের মধ্যে নিজের পার্মানেন্ট রেসিডেন্সি বা
স্থায়িত্ব প্রমাণ করতে না পারলে তাকে গুনতে হবে প্রায় $56,000। জুলি বলেন, আমি শুধু সোশ্যাল সিকিউরিটির সামান্য পেনশনের টাকায় চলি, আমার আর কোনো ঘর বাড়ি নেই, তবুও নাকি আমার নাম এই ট্যাক্স ডেটাবেজে উঠেছে। শুধু প্রবীণ নাগরিকরাই নন, বিভ্রান্তির শিকার হয়েছেন সাধারণ শ্রমজীবী পরিবার এবং স্থানীয় প্রতিনিধিরাও। কর্তৃপক্ষের দাবি এটি কেবল প্রাথমিক একটি ডেটাবেস, কিন্তু সঠিক কাগজপত্র দেখিয়ে নাম কাটানোর এই বাড়তি ঝুঁকি এখন সাধারণ নাগরিকদের উপরই এক বিরাট বোঝা হয়ে দাঁড়িয়েছে। নগর কর্তৃপক্ষ এই কর ব্যবস্থা দ্রুত এবং সঠিকভাবে কার্যকর করার আশ্বাস দিলেও আতঙ্ক কাটছে না স্টেটেন আইল্যান্ড কিংবা ম্যানহাটনের সাধারণ গৃহমালিকদের। এই ছিল বাংলাদেশ টিভির প্রাইম টাইম নিউজে। পরবর্তী প্রাইম টাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।